আজকে আমি যেই গল্পটা শেয়ার করব সেটা বেশ আগেকার ঘটনা। আমি তখন কোথায় থাকি আমি আগেই বলেছি, যারা আমার রেকর্ডিংটা আগে শুনেছেন, যে আমি আমার বাবা ছিলেন ডিফেন্সে। সো এই জন্য আমরা কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্টে থেকেছি। তো বেশিরভাগ আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আমাদের যশোর ক্যান্টনমেন্টে। সো পাকিস্তান থেকে আসার পরে আমরা প্রথমে থাকি রংপুরে, তারপরে আমাদের পোস্টিং হয় যশোরে আমার আব্বার। সো যশোরে আমি এসে ভর্তি হই তখন ক্লাস 5-এ। বাট ঘটনাটা যেটা বলছি সেটা তখন আমি হয়তো পড়ি ক্লাস লাইক 8-এ, 7-এ বা 8-এ, বেশ আগের কথা। তো আমি আজকে যে গল্পটা বলবো, যে ঘটনাটা বলবো, সেটা আমাদের ক্যান্টনমেন্টের, যশোর ক্যান্টনমেন্টের বাসার পাশের বাসার ঘটনা। একই বাসায় আমি দুজনের ঘটনাটা বলবো। সো প্রথমে আমি যার কাছ থেকে আমি গল্পটা শুনেছি, আমি তার ঘটনাটা বলবো। আমাদের পাশের বাসায় তখন থাকতেন মতিউর রহমান আঙ্কেল, যিনি পরে জেনারেল মতিউর রহমান। আমি জানি না ওনাকে সবাই চিনে কিনা। জেনারেল মতিউর রহমান আঙ্কেল আমাদের পাশের বাসায় থাকতেন। ওনার তখন 3টা ছেলে মেয়ে ছিল। সো সবচেয়ে মজার কথা হলো, একটু না বলে পারছি না, ওনার পরে আরও একটা মেয়ে হয়েছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু ওই মেয়েটা হয় নাই। সো পরে এসে ওই ছোট যে বাচ্চাটাকে আমরা দেখি নাই, ওই ছোট মেয়ের সাথেই কিন্তু আমার ছোট ভাই যে এয়ারফোর্সে আছে তার বিয়ে হয়েছে। সো এখন মতিউর রহমান আন্টি কিন্তু আমাদের আত্মীয়। তো যাই হোক, আমরা যখন যশোরে ছিলাম আমাদের পাশাপাশি বাসা ছিল, 2 বাসা, এবং 2 বাসার মাঝখানে তখন কিন্তু বাসাগুলাতে ওরকম লাইক কংক্রিট কোনো ওয়াল ছিল না। একটা বাসার সাথে আরেকটা বাসার ওয়াল মেবি একটা ছিল, এবং চারিদিকেতে কাঁটা তারের বেড়া দেওয়া ছিল। সো এই একটা দেওয়ালের মাঝখানে যাতায়াতের জন্য আবার ছোট্ট একটা পকেট গেট ছিল। তো প্রায় সময় আমি দেখতাম যে আম্মা ওই পকেট গেট দিয়ে পাশে পাশে আন্টির ওখানে যাচ্ছে গল্প করতে, আন্টিরা আবার এখানে আসছে। আমরা যারা ছোট ছিলাম তারা পাশে পাশে যে খেলতাম, তারাও আমাদের বাসায় এসে খেলতো, এরকম ঘটনা। তো আজকের পুরো ঘটনাটা কিন্তু আমি শুনেছি মতিউর রহমান আন্টির কাছ থেকে। আন্টি একদিন আমাদের কাছে এরকম গল্প করলো যে প্রায় দিন যেটা হতো ক্যান্টনমেন্টে, আমাদের আব্বাদের কোনো সময় আব্বা আম্মা দুজনেরই পার্টি থাকতো, কোনো সময় অফিসিয়াল কিছু পার্টি থাকতো যেটাতে শুধু আমাদের আব্বারাই ইনভাইটেড থাকতো। তো আন্টি গল্প করছে যে একদিন আঙ্কেলের একটা অফিসিয়াল পার্টি, আঙ্কেল চলে গেছে সেই পার্টিতে। তো আন্টি এখানে বলে রাখা ভালো, মতিউর রহমান আন্টি কিন্তু দেখতে খুব সুন্দর ছিলেন এবং এখনো আছেন, এবং ওনার মাথা ভর্তি কালো কোকড়ানো চুল ছিল। তো উনি গল্প করছেন যে উনি সন্ধ্যাবেলা আঙ্কেল যখন চলে গেছে ডিনারে, উনি তখন ওনার বেডরুমের পাশে ছোট্ট একটা ওপেন বারান্দা ছিল। তো উনি ওখানে একা একা বসে, যেহেতু বাচ্চারাও ছোট, সবাই ঘুমিয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে বলবো না, লাইক 9টা 9:30 বাজে। তো উনি তখন ওখানে ওই খোলা জায়গায় বসে এমনি বসেছিলেন, বাইরে অনেক সুন্দর বাতাস ছিল। তো এই সময় আন্টি নাকি দেখলেন যে আঙ্কেল বাসায় ফেরত চলে এসছে। তো ভালো কথা, আঙ্কেল বাসায় যখন ফেরত চলে আসে আন্টি একটু অবাক হলো যে কি ব্যাপার, পার্টি এত আগে শেষ হয়ে গেল, এত আগে চলে আসলো। তো উনি খেয়াল করেন, উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল নাকি সোজা ওনার কাছে এসে ওনার পাশে এসে বসেছে। তা আন্টি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি আজকে খুব তাড়াতাড়ি বাসা চলে আসলে? তা আঙ্কেল বললো হ্যাঁ, আজকে পার্টি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, এই জন্য আমি চলে এসেছি। সো এই কথা জিজ্ঞেস করেছে বাচ্চারা কোথায়? আন্টি বলছে বাচ্চারা ঘুমিয়ে গেছে খেয়ে। তখন নাকি আঙ্কেল আন্টিকে বলছে যে আমি তোমার জন্য পার্টি থেকে একটা পান নিয়ে আসছি, এত মজার পান ছিল, তুমি পানটা খাও। আন্টি খুব সুন্দর ওনার হাত থেকে পানটা নিয়ে উনি পানটাও খেয়েছে, এবং উনি বললো যে এত মজার পান উনি কোনোদিনও খায় নাই, এত সুগন্ধি সেই পানের মধ্যে। সো পানটা একটা কাগজের মধ্যেও পেঁচানো ছিল। সো আন্টি পানটাও খেয়েছে। একটু পরে আঙ্কেল নাকি আন্টিকে বলছে যে তুমি একটু বসো, এখানে নিচে বসো, আমি তোমার কোলে মাথাটা রেখে একটু শুবো। আন্টি একটু অবাক হয়েছে, বিকজ আন্টির ম্যারিড লাইফের এত বছরের জীবনে
উনি কখনো আঙ্কেল নাকি আন্টিকে বলে নাই যে আমি তোমার কোলে মাথা রেখে শুবো বা এই ধরনের কোনো আবদার করে নাই। আন্টি একটু অবাক হয়েছে, হওয়ার পরেও আন্টি নিচে শুয়েছে এবং আঙ্কেল কিন্তু আন্টির কোলে মাথা রেখে শুয়েছে। এর মাঝখানে আন্টি কয়েকবার আঙ্কেলকে বলছে যে চলো ভিতরে যাই, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আঙ্কেল বারে বারে নাকি বলছে যে আরেকটু থাকি, খুব সুন্দর বাতাস হচ্ছে, আরেকটু থাকি। আন্টি আরো কিছু বলছে না, ওনার মাথার বিলিয়ে কেটে দিচ্ছে, চুলে বিভিন্ন রকম গল্প করছে, পান খাচ্ছে। এর মধ্যে কেন জানি আন্টি বলল যে ওনার একটা সিক্স সেন্স কাজ করেছে, ওনার একটু কেন জানি উনি বলতে পারছে না যে কিছু একটু ওনার কাছে অস্বাভাবিক লাগছে বা আনকমফোর্টেবল লাগছে। উনি আঙ্কেলকে বলছে যে তুমি একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। তো আঙ্কেল বলছে ইটস ওকে। দেন আন্টি যেটা করেছে, উনি বাসার ভিতরে ঢুকেছে, সোজা ঢুকে উনি স্ট্রেট যেখানে যেই মেসে পার্টি হচ্ছে ওখানে উনি ফোন করেছে। করে উনি বলছে যে তখন আঙ্কেল তখন মেজর ছিলেন বা কর্নেল ছিলেন কিছু একটা, বলছেন যে উনি কি পার্টিতে এখনো আছে, যিনি ফোন ধরেছে তাকে বলেছে। তো উনি বলছে জি স্যার তো আছে, এখানেই আছে। তো আন্টি তখন কিন্তু প্রথমে খুব ভয় পেয়ে গেছে যে কি বলছে, তখন উনি বিশ্বাস করতে পারে না। উনি তখন বলছে যে আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি। তখন উনি ফোনটা হোল্ডে রেখে আঙ্কেলকে ডাকতে গেছে এবং আন্টি খুব ভয় পেয়ে গেছে তখন, যখন আঙ্কেল ওই পাশ থেকে ফোনটা ধরে বলছে যে হ্যাঁ বলো, আমি কি ব্যাপার। আন্টি বলছে তুমি কি এখনো পার্টিতে? আঙ্কেল বলছে হ্যাঁ এখনো পার্টিতে আমি। কেন, কি হয়েছে? আন্টি আর কিছুই বলতে পারে নাই, উনি ফোনটা সাথে সাথে রেখে দিয়েছে এবং উনি তাড়াতাড়ি করে এসে উনি বারান্দায় উকিতে দেখে যে ওখানে আসলে আর কেউই নাই। এবং আন্টি বলল যে আমি ওই মুহূর্তে উনি একদম ফ্রিজ হয়ে গেছে, উনি আর কি বলবে ভাষা পায় নাই। কিন্তু আন্টি যেটা আমাদেরকে বলল যে ওই যে পানটা মোড়ানো ছিল কাগজটার মধ্যে, ওটা কিন্তু তখনও আন্টির হাতেই ছিল এবং অনেক দিন পর্যন্ত নাকি আন্টি সেই পানের সেই কাগজ। ইন দ্য মিন টাইম রাত যখন লাইক 10:30 11টা বেজেছে, আঙ্কেল ফেরত এসছে, আন্টি তখন আঙ্কেলকে পুরো ঘটনাটা বলছে এবং আঙ্কেল তো বিশ্বাসই করতে পারছে না, যে বলছে যে না তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো, এরকম হতেই পারে না। আন্টি অনেকক্ষণ ধরে বিশ্বাসই করাতে পারছিল না এবং এটাও বলছে যে দেখো যে ছিল সে আমাকে পানটাও খেতে দিয়েছে এবং দেখো কাগজটা পর্যন্ত আমার হাতে আছে এখনো। তো এই গল্পটা উনি আমাদের কাছে গল্প করেছে এবং এখনো যখন আমার মনে হয় গল্পটা, সত্যি কথা আমার গায়ের লোম কিন্তু একদম খাড়া হয়ে যায়। তো যাই হোক, আন্টিরা তারপরে ওই বাসা থেকে পোস্টিং হয়ে অন্যখানে চলে গেল, ঢাকায় বা অন্য কোনোখানে। ওইখানে পোস্টিং হয়ে আসলেন একজন, ওনার নাম ছিল, আমার মনে আছে ওনার নাম ছিলেন হাসান আঙ্কেল। তো আঙ্কেল যাই হোক আসার পরে সুন্দরভাবে ওখানে আছে, ঠিকঠাক মতনই চলছে। তো তখনকার সময় আমাদের বাসায় টিভি ছিল, কিন্তু আমাদের টিভিটা একটা অ্যান্টেনা থাকতো টিভিটার, এবং অনেক লম্বা একটা বাঁশের মধ্যে আমরা সেই অ্যান্টেনাটা লাগাতাম এবং প্রায় সময় দেখা যেত অ্যান্টেনাকে বাঁশ ধরে ঘুরাতে হতো ভালো ছবি আসার জন্য। তো আঙ্কেলের বাসায়ও ওরকম অ্যান্টেনা লাগানো। একদিন অনেক রাত, বাইরে বেশ হইচই হচ্ছে, আমরা জিজ্ঞেস করছি যে কি ব্যাপার আব্বা, আমরা সবাই বের হয়ে আসলাম, কি ব্যাপার। আঙ্কেল বলছে যে কি জানি ভাই হলো, হঠাৎ করে ছবি আসছে না, কিছু না, তো অ্যান্টেনা উনি বাঁশ ঘুরাচ্ছে শুধু বারে বারে ছবি আসা। আলটিমেটলি যেটা হলো উনি কিন্তু সাকসেসফুল হয় নাই। পরের দিন সকালবেলা উনি এই গল্পটা সবাইকে বলল যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো উনি যে গল্পটা বললো আমাদের কাছে, আমার এখনো মনে আছে, আমরা ছোট ছিলাম কিন্তু ঘটনাটা আমরা চোখের সামনে কি দেখলাম। উনি বলল যে কালকে রাতে উনি যখন অ্যান্টেনাটা বারে বারে ঘুরাচ্ছে, বাঁশ ঘুরাচ্ছে, কিছুতেই ছবি আসছে না, কেউ একজন ওনাকে ফিসফিস করে কানে কানে বলেছে যে তুমি যতই চেষ্টা করো তুমি আজকে টিভি দেখতে পারবে না। এই কথাটা নাকি ওনাকে কেউ বলেছে, উনি স্পষ্ট শুনেছে ওনাকে কেউ একজন বলেছে। তো পরের দিন সকালবেলা উনি লোকজন নিয়ে যখন বাসটা আবার নামালো যে কি সমস্যা হয়েছে, কেন আমি টিভি দেখতে পাচ্ছি না, তখন আমরা সবাই যেটা দেখলাম সেটা একটা বিরাট লম্বা বাঁশ, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত আপনি যদি একটা
এবং আরেকটু বলে রাখি, অ্যান্টেনার যে তারটা থাকছিল, আমি জানি না এটা আমি বলবো 80s-এর, আর্লি 80s অর লেট 70s-এর কথা, আর্লি 80s-এ হবে, নো লেট 70s-এর কথাই আমি বলছি। ওই সময় অ্যান্টেনার তারটা কিন্তু চ্যাপ্টা টাইপের ছিল, একদম চ্যাপ্টা টাইপের লম্বা তারটা। সো আমরা চোখের সামনে যেটা দেখলাম যে উপর থেকে একদম নিচ পর্যন্ত কেউ একজন একটা তারের মধ্যে কামড়ালে যে কামড়ের দাগটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরা তারটা ওরকম কামড়ের দাগ দেওয়া। অ্যান্ড সত্যি কথা, দিস ইজ ভেরি আনইউজুয়াল, এবং বলবো যে এটা কিভাবে সম্ভব, এত উঁচু একটা বাঁশ যেটা তখনও লাগানো ছিল, সেটার উপর থেকে একদম নিচ পর্যন্ত ওরকম কামড়ানোর দাগ। তো যাই হোক, তখন তো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না আমরা যে এটা কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে যেটা আমরা আব্বার কাছে শুনলাম ঘটনা, বা আম্মার কাছেও আমরা ঘটনা শুনলাম, যে হাসান আঙ্কেলেরই আরেকটা ঘটনা, সেটা হলো যে উনি একদিন, ওনার মোটরসাইকেল ছিল একটা, উনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরছে মোটরসাইকেলে করে। তো উনি হঠাৎ করে কি হলো, দেখা গেল উনি হসপিটালে অ্যাডমিট, মোটরসাইকেল থেকে উনি পড়ে গেছে। তো আব্বা যেহেতু ডক্টর ছিলেন, তো যাই হোক আব্বা হসপিটালে গেল, কি ব্যাপার হাসান, তুমি এইরকম ভাবে ড্রাইভ করছো মোটরসাইকেল, তুমি পড়ে গেলা এরকম। তখন নাকি হাসান আঙ্কেল আব্বাকে বলেছে যে অ্যাকচুয়ালি স্যার, আমি তো মানে নিজে থেকে অ্যাক্সিডেন্ট করি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম তখন। আব্বা তো প্রথমে বিশ্বাসই করবে না, বাট যেহেতু তার আগে এরকম একটা ঘটনা ওই বাসায় হয়ে গেছে ওনার সাথেই, তো আব্বা কিন্তু কিছু বলেও নাই সেটা, যে আচ্ছা ঠিক আছে। বাট উনি কিছুতেই ভুলতে পারছে না যে স্যার, উনি কাউকে বিশ্বাস করাতে পারছে না যে আমি স্যার পড়ি নাই, আমাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওখান থেকে ফেলে দিয়েছে। সো এই ঘটনা দুইটা, একই বাসার দুইটা ঘটনা। আমি জানি না ওই বাসায় এমন কিছু আছে কিনা বা ছিল কিনা। আমরা তখন সত্যি আমরা নিজেরাও অনেক ছোট, যতটুকু আমার মনে আছে, যতটুকু আমি শুনেছি তখন আব্বাদের কাছে, বা আমি বড় হয়ে ওই স্টোরিটাকে এখন রিলেট করতে পারি। সো আমার কাছে এখন মনে হয়েছে যে হ্যাঁ, নিশ্চয়ই কিছু তো একটা ডেফিনেটলি ওখানে ছিলই। সো আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি যেটা বললাম, হয়তো আমি কিছু এদিক সেদিক মিস করেছি, যেহেতু অনেক আগেকার ঘটনা, তারপরেও চেষ্টা করেছি আমি মনে করতে দুইটা ঘটনা যেটা অনেক আগে আমাদের যশোর ক্যান্টনমেন্টের বাসায় হয়েছিল। সবাইকে ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই, যিনি গত রোজার ঈদ স্পেশাল এপিসোডে পাকিস্তানের করাচির একটি ঘটনা শেয়ার করেছিলেন। তার সেই গল্প আমি যখন আপনাদেরকে বলেছিলাম, আপনাদের সবার কাছে সেই গল্পটি ভালো লেগেছিল। এবার আশিক ভাইয়ের দাদা এবং তার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি পাঠিয়েছেন। ঘটনাটি মাছ ধরা কেন্দ্রিক। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এমন ঘটনা সচরাচর আসলে পাওয়া যায় না। আশা করি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময় অনেক আগে, 1950 সালের দিকে। আশিক ভাইয়ের দাদা, তার নাম ছিল সরফরাজ, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল